অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'গতি'। উপন্যাসটি আমি মোট ৪টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়তে যাচ্ছি উপন্যাসটির ৪র্থ এবং শেষ পর্ব। আমাদের অডিও কথন উইথ রাজিয়া চ্যানেলটি খুব শীঘ্রই ২,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ করতে যাচ্ছে। ২,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবার পর আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে একটি লাইভ করতে চাই ছোট্ট। লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আমার শ্রোতাদের সাথে একটু কুশল বিনিময় করা, শ্রোতাদের সাথে একটু পরিচিত হওয়া। তা কখন লাইভ করলে আপনাদের জন্য সুবিধে হবে, লাইভে আপনারা জয়েন করতে পারবেন, সকালে না রাতে না দুপুরে, সময়টা জানালে আমি সেভাবেই সময়টা ঠিক করে নিতাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের জন্য কখন ভালো হয়, তাহলে আমি সেরকম সময়ে লাইভে আসব। তবে ২,০০০ সাবস্ক্রাইবার হবার পরে। আমার এই ছোট্ট চ্যানেলের ২,০০০ সাবস্ক্রাইবারই আমার কাছে অনেক বড় কিছু, তাই এটা আমি আপনাদের সাথে সেলিব্রেট করতে চাই। এখন আমি পড়তে যাচ্ছি 'গতি' উপন্যাসটির শেষ পর্ব। থিকথিকে জলকাদার একটা উঠোন, গিজগিজ করছে কাঙালিদের ভিড়, আর বাতাসে খিচুড়ি ও ঘ্যাটের গন্ধ। দুটো বাঁশে খাটানো লাল শালু ঝুলছে, তাতে লেখা অদ্য দরিদ্র নারায়ণ সেবা। সেবায় দীনবন্ধু হাজরা। চারদিকে পিলপিল করছে মানুষ, নোংরা পোশাকে, গায়ে ময়লা, রুগ্ন মানুষ। জল কাদার মধ্যেই উবু হয়ে শালপাতা নিয়ে বসে আছে, উন্মন উচাটন। খিচুড়ি আসছে না কেন? দেবে তো শেষ অবধি? ফুরিয়ে যায়নি তো? খিচুড়ি এলো, বালতি বালতি খিচুড়ি আর ঘ্যাট। ধোঁয়া উঠছে, গন্ধে মাত করছে পাড়া। পাতে পাতে গপাগপ খিচুড়ি পড়তে লাগলো। একটা সহর্ষ কোলাহল বয়ে গেল ভিতরে ভিতরে। আরেক মগ, আরেক মগ, চিৎকার উঠল পংক্তিতে। পংক্তির একটি ধারে খানিক তফাতে নতমুখ হয়ে তিনি বসে আছেন। সামনে শূন্য শালপাতা, তিনি চেয়ে আছেন। বালতিওয়ালা ব্যতিব্যস্ত পায়ে এলো, খপাত করে এক মগ খিচুড়ি ঢেলে দিল পাতে। ঢেলেই চলে যাচ্ছিল। কি একটা যেন মনে পড়ল লোকটার। ফিরে তাকালো পংক্তির শেষ মানুষটির দিকে। ধীরে ধীরে ফিরে এলো সামনে। বালতি থেকে আরেক মগ খিচুড়ি তুলে খুব ধীরে সযত্নে ঢেলে দিল পাতে। ঘ্যাটওয়ালাও দিল ২ হাতা। তিনি চোখ তুললেন না। প্রসন্ন নয়নে চেয়ে রইলেন গরম খিচুড়ি ও ঘ্যাটের দিকে। তারপর দীর্ঘ হাতটি বাড়িয়ে একটি গ্রাস তুললেন মুখে। কার যেন জয়ধ্বনি করে উঠল মানুষেরা। কোথায় শঙ্খধ্বনি হলো? বেজে চলল কাসর ঘণ্টা, আজান। ঘণ্টা বাজল গির্জায়। বুড়ো মানুষের বিপদ কি জানো? একটু বেশিক্ষণ ঘুমোলে লোকের সন্দেহ হয় বুঝি মরে টরে গেছে। হরেরাম বিছানায় বসা, মুখোমুখি চেয়ারে রাতুল। একটু লজ্জিত ভাবে সে বলে, আপনি তো কখনো এত ঘুমোন না। তোমার মা এসে কতবার যে দরজায় খটখট শব্দ করেছে, নাকের কাছে আঙুল ধরে দেখেছে শ্বাস পড়ছে কিনা, ঘুম কি তিষ্ঠতে পারে? তা সত্ত্বেও ঘুমিয়েছি খুব, যেন অনেক দিনের বকেয়া ঘুম জমেছিল। শরীরের ব্যথা কেমন? একটু আছে, ও কিছু নয়। আমার শরীর রোদে জলে পোক্ত। কখনো তো শরীরকে বাবুগিরিও করতে দেইনি, বসিয়েও রাখিনি। শরীর নিয়ে আপনার খুব অহংকার না বাবা? হরেরাম হেসে ফেললেন। তা একটু ছিল। তোমাদের উদ্বেগ আর দুশ্চিন্তায় সেটাও যেতে বসেছে। আমার শরীর নিয়ে তোমরা এত ভাবছ যে আমিও চিন্তায় পড়ে যাচ্ছি, না জানি আমার কি হলো। তোমার মা যখন আমার শ্বাস পরীক্ষা করছিলেন তখন তো কাঁচা ঘুম ভেঙে একবার আমার মনে হলো মরে টরে গেছি নাকি রে বাবা? না হলে শ্বাস দেখছে কেন? কারখানায় গিয়ে কি দেখলে?
সব ঠিকঠাক চলছে? দেখার কি আছে? নিতাই যক্ষের মতো পাহারা দিয়ে কাজ করাচ্ছে। কেউ ফাঁকি দিচ্ছে না। তবে ওই প্রিমিটিভ কারখানার প্রোডাকশনের কি হবে? হরেরাম একটু বিরক্ত হয়ে বললেন, মডার্নাইজেশন চাও? করে কি হবে? তোমরা সব বড় বড় ইঞ্জিনিয়ার, তোমরা কি বসবে গিয়ে কারখানায়? চালাবে ব্যবসা? আমাদের কথা ওঠে কেন? ওঠে এই কারণে যে ওই কারখানা আমি চোখ বুজলেই শেষ। ওকে আর ইন্ধন দিয়ে কি লাভ? ওটার কোনো উত্তরাধিকার নেই। ইস্পাতের তার আর শিকের জালি কাজের কত অর্ডার আসে জানো? বড় বড় কনস্ট্রাকশনে লাগে। সব ফিরিয়ে দেই। তোমরা চাকরি ভালোবাসো, তাই করো। নইলে এই কারখানা থেকেই লাখো টাকা আয় হতে পারত। যতদিন আপনি কারখানা চালাচ্ছেন ততদিন আমরা মাথা ঘামাবো না। আপনার পর দেখা যাবে। মুখেই বলছো, কাজে করবে না। রাতুল একটু হাসলো, কিছু বলল না। হরেরাম জানালার বাইরে চেয়ে একটু বৃষ্টি দেখলেন। বাবা, আপনি কথায় কথায় মেয়েদের এত অপমান করেন কেন? হরেরাম অবাক হয়ে ফিরে তাকালেন। মেয়েদের অপমান? সে কি, তোমার মা বলেছেন বুঝি? না, মা নয়। মেয়েদের অপমান আমি করতে যাব কেন? সে করো তোমরা। মেয়েদের কি করে সম্মান শ্রদ্ধা জানাতে হয় তা তোমাদের আজকাল আর কেউ শেখায় না। বড্ড ইয়ার বন্ধুর মতো লঘু সম্পর্ক হয়ে গেছে এখন। অনারেবল ডিস্টেন্স মেনটেন করো না। অন্তত একটি মেয়ের অভিযোগ আপনি তাকে খুব অপমান করেছেন। কে বলো তো? তার কথা হয়তো আপনার মনে নেই, তবে আপনার হয়ে তার কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছে 10 বছর বাদে। 10 বছর? এ তো বেশ বিপাকে ফেললে দেখছি। মেয়েটিকে হয়তো আপনার মনে নেই, তার নাম পিঙ্কি, সমীরণ বাবুর শালী। হরেরাম থতমত খেয়ে বললেন, পিঙ্কি? আপনি যখন সমীরণ বাবুর মেয়েকে পড়াতেন তখন তার সঙ্গে আপনার পরিচয় ছিল। সে অবশ্য তখন ফ্রক পরা বাচ্চা মেয়ে। হরেরাম এবার আত্মস্থ হলেন, গম্ভীর হয়ে বললেন, তার কিছু কারণ ছিল। কি কারণ? সব কি তোমার জানা দরকার? তা বলিনি, শুধু জানতে চেয়েছিলাম মেয়েটি মড পোশাক পরতো আর ইংরেজিতে কথা বলতো বলেই তাকে আপনি অপমান করেছিলেন কিনা। হরেরাম মাথা নেড়ে বললেন, তা কেন করব? অন্য কারণ ছিল। কিন্তু মেয়েটির সঙ্গে তোমার কি কোনো বন্ধুত্ব আছে? না বাবা, শুধু পরিচয় আছে। মেয়েটি কি বিবাহিতা? না। হরেরাম কিছুক্ষণ চুপ করে থেকে স্বগতোক্তির মতো বললেন, বিয়েটা করেনি কেন? বয়স তো কম হলো না। সেটা ওর পার্সোনাল ব্যাপার। হরেরাম ডাইনে বাঁয়ে হতাশার মাথা নেড়ে বললেন, বিয়ে করলে বেঁচে যেত। কেন বাবা? কাঁচা বয়সের মাথায় কারো একটা ছাপ পড়লে সেটাকে টিকিয়ে রাখতে নেই। বিয়ে করলে হয়তো সেটা উবে যেত। কিসের ছাপের কথা বলছেন? সেসব পুরনো কথা থাক। এখন তোমাকে নিয়ে আমার একটু দুশ্চিন্তা হচ্ছে। কিসের দুশ্চিন্তা? ও বাড়িতে তোমার ঘন ঘন নেমন্তন্ন হচ্ছে কেন? কোনো বিশেষ কারণ নেই তো? রাতুল একটু ম্লান হাসল। হয়তো ওদের দিক থেকে আছে, আমার দিক থেকে নেই। সেই কারণ কি এই মেয়েটি? ওদের সেরকমই ইচ্ছে, কিন্তু ঘটনাটা ঘটবে না। হরেরাম ছেলের মুখের দিকে চেয়ে থেকে বললেন, তোমার ইচ্ছেটা কিরকম? আপনি তো আমাকে চেনেন। হরেরাম মাথা নেড়ে বললেন, তোমার বিয়ে না করার সিদ্ধান্তকে আমি সমর্থন করি না। এটা অন্যায়। কোনো যুক্তিও নেই। দায় দায়িত্ব আমার ভালো লাগে না। আমার মনে হয় বিয়ে করলেই একটা পার্সোনালিটি ক্ল্যাশ শুরু হবে। অশান্তি আমার একদম ভালো লাগে না। দায়িত্ব এড়াতে চাও? আরো একটা কথা আছে। আমি চাই না বিয়ের পর আমার বউ আমার বাবার মুখাপেক্ষী হয়ে থাকুক। হরেরাম মৃদু হেসে বললেন, তুমি খুব দুষ্টু ছেলে।
আপনি আমার স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব নিলে আমি স্ত্রীর চোখে ছোট হয়ে যাব। সে কথায়, কথায় খোঁটা দেবে তোমারটা খাই না পড়ি? খাই পড়ি তো শ্বশুরেরটা। তুমি কি নাটক-টাটক করো? অভিনয়টা তো বেশ দেখালে। হ্যাঁ, ওরকমভাবেই বলেন বটে ওরা। আজ্ঞে হ্যাঁ, আমি বহুরূপীর দলেও ছোটখাটো অভিনয় করতাম। বহুরূপী? তারা কারা? যাত্রা দল নাকি? ও আপনার জেনে দরকার নেই। ওসব আপনার জগতের ব্যাপার নয়। তাহলে বাপের অন্ন ধ্বংস করতে চাইছো না? আজ্ঞে না, আমি আপনার অন্নে প্রতিপালিত হই সে একরকম, কিন্তু সপরিবারে বাপের ঘাড়ে বসে খাওয়া সে পারবো না। আপনার মতো অতটা না হলেও আমারও একটু অহংকার এখনো আছে। আমি কি অহংকারী? কি বলছো? নন? আপনার মতো অহংকারী আমার তো চোখে পড়ে না। আপনি আমাদের টাকা তো ছোঁনই না। এমনকি গতবার পুজোর সময় আপনাকে একজোড়া ভালো ধুতি দিয়েছিলুম, যেটা আপনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। রাতুলের মুখে আবার নাটকে ভাব দেখে হরেরাম স্মিত হাসলেন। ঘৃণা ভরে? পাগল! আমি ওসব সাচ্চা হীরা-টিরা পরি কখনো? চিরকাল একটু খাঁপি তাঁতের ধুতি পরে আসছি। অত দামি জিনিস দিয়েছিলে, ওসব আমি পরি না বলেই ফিরিয়ে দিয়েছিলাম। অপমানটা আমি এখনো ভুলিনি। তুমি বাপু কথা ঘোরানোর জন্য ওসব প্রসঙ্গ খুঁচিয়ে তুলছ। আমার একটা আদর্শ আছে। সেটাকে ফিলোজফি বললে বাড়াবাড়ি হবে, লজিক বলতে পারো। লজিকটা ফ্যালাসিতে ভরা। আপনি চান সংসারটা যাতে অংশীদারি কারবারের মতো হয়ে না দাঁড়ায়। ঠিক তাই। আরেকটা কথা, আমার যা আছে তা আমার মৃত্যুর পর তোমাদের উপরেই বর্তাবে। সুতরাং আমি সঞ্চয়ী হয়ে কি করব? যা আছে তা দিয়ে যতদিন পারি ভরণ পোষণ করি। আগেকার দিনে যৌথ পরিবারে অনেকটা এরকম ছিল। বাড়ির কর্তা রোজগার করত, বাকি সবাই খেত। অশান্তি কম হতো। রাতুল মাথা নেড়ে বলে, অচল যুক্তি। কেন? সে আমলে চাকরি বা রোজগারের স্কোপও কম ছিল। একজনের ঘাড়ে বসে ৫ জন খেতে বাধ্য হতো। আর অশান্তির কথা যদি বলেন, তাহলে বলি, আপনার এই অ্যাটিচিউডে আমরা ৩ ভাই মানসিক অশান্তিতে আছি। এমনকি আমরা মাঝে মাঝে ভিন্ন হয়ে যাওয়ার কথাও ভাবি। হরেরাম চূড়ান্ত বিস্ময় প্রকাশ করে বললেন, এ তো দেখছি উল্টো বুঝলি রাম। হয়তো ইনডাইরেক্টলি আপনিও সেটা চাইছেন। তুমি তো দেখছি খুবই পাজি হয়েছ। ব্যাপারটা আমাদের দিক থেকে একটু বুঝবার চেষ্টা করুন। আপনি একটা পুরনো সাইকেলে চড়ে কারখানার টিউশনি করে টাকা আনবেন, আর আমরা গোদা গোদা ৩ ভাই সে টাকায় প্রতিপালন হব? পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা কি বলেন বলুন তো? আমাদের মান মর্যাদাকে আপনি একটুও মূল্য দেন না বাবা। এটাই অপমানকর। শুধু সেই জন্যই তুমি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছ নাকি? নাকি ওটা তোমার আমাকে বিপদে ফেলার কৌশল? রাতুল মৃদু হেসে বলে, আপনাকে বিপাকে ফেলতে চাইবো কেন? আপনি তো আর নরম হবেন না। তবে ওই কারণে আমি আজও বিয়ের প্রস্তাবে রাজি হইনি। বাপের টাকা তাহলে তোমার টাকা নয়? নিশ্চয়ই। তবে আমিও তো উপার্জনশীল এবং সাবালক। প্রতুল বা অতুল তো কখনো এরকম কথা বলেনি। প্রতুল বিয়েতেও আপত্তি করেনি। আমি ছাড়া এ বাড়িতে আর কে আপনার সঙ্গে কথা বলতে সাহস পায় বলুন? সবাই আপনাকে জুজুর মতো ভয় পায়। তবে আমি ওদের প্রতিনিধি হয়ে এই কথাটা আপনাকে বলছি। হরেরাম মাথা নেড়ে ছদ্ম দুঃখের সঙ্গে বললেন, তাহলে তোমরা সাবালক হয়েছ? আমরা সাবালক হয়েছি এটা তো সত্যি, কিন্তু দুঃখের বিষয় সেটা আপনি বুঝতে চাইছেন না। আমার কাছে বোধহয় তোমরা কোনোদিনও সাবালক হবে না। কিন্তু সেটা তো ঠিক নয় বাবা। হরেরাম একটা বড় শ্বাস মোচন করে গম্ভীর মুখে বললেন, তোমরা কোনোদিন আমার কাছে অকপট ছিলে না। তোমাদের সম্পর্ক তোমাদের মায়ের সঙ্গেই বেশি। তাই কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। এটাই বোধহয় জেনারেশন গ্যাপ। গ্যাপটা ঘোচানো শক্ত নয় বাবা। কি করে ঘোচানো যায় বলো তো? প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, সাইকেল বর্জন।
হরেরাম শিশুর মতো হেসে ফেললেন। তাতেই হবে? না, এভাবে ব্যাপারটা শুরু হবে। ২ নম্বর হলো টিউশনি বর্জন। হরেরাম স্মিত মুখে চেয়ে রইলেন। রাতুল মুখ গম্ভীর রেখে বলল, আর আপনি যেসব আইডিয়ালিজম নিয়ে চলেন তারও কিছু অ্যামেন্ডমেন্ট দরকার। আমাদের সন্দেহ হয় আপনি আমাদের চেয়ে ওদেরই বেশি ভালোবাসেন। হরেরাম মাথা নেড়ে বললেন, তা নয়। ভালোবাসা মানে শুধু আবেগ তো নয়। ভালোবাসা মানে প্রিয়জনের জন্য করা, তার মঙ্গলের জন্য যা কিছু দরকার করা। কিন্তু আমারও যে আপনার মঙ্গল চাই বাবা, আমারও যে আপনার নিরাপত্তা চাই। কলকাতার ভয়ঙ্কর রাস্তাঘাটে আপনি যখন এই বয়সে একটা নড়বড়ে সাইকেলে চড়ে ঘোরেন, তখন যে আমাদেরও বুক হিম হয়ে যায়। হরেরাম বুঝদারের মতো মাথা নাড়লেন। তারপর বললেন, বুড়ো বয়সের কি দোষ জানো? মাঝে মাঝে পরাধীন আর পরনির্ভর হতে ইচ্ছে করে। আমি তা বলিনি। জানি তুমি যা বলেছ তার পিছনে যুক্তি আছে, কিন্তু আমার এতদিনকার অভ্যেস ছেড়ে দিয়ে আমি কি থাকতে পারবো? ওই সাইকেল চড়ে শহর ঘুরতে যে কি একটা আনন্দ আছে! টিউশনি করতে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে এখনো যেন আমি আমার শৈশব ফিরে পাই। আমার সব আনন্দ কেড়ে নেবে? রাতুল একটা হতাশার শ্বাস ছেড়ে বলে, বুঝেছি। এতক্ষণ যা বললুম সবই তাহলে ভস্মে ঘি ঢালা হলো তো? হরেরাম তাড়াতাড়ি বললেন, না না, তা হলো না। তোমার এসব কথা আমি নেড়েচেড়ে দেখব, ভাবব। ধরো, আমি ভাবছি তোমরা যদি প্রতীক হিসেবে সংসারে এখন থেকে কিছু দাও, তাহলে কেমন হয়? সেটা কত? ধরো যদি প্রত্যেকে ৫০ টাকা করে তোমার মায়ের হাতে দাও। ৫০? সেটা যে বড্ড বেশি প্রতীক হয়ে যাচ্ছে বাবা। যে বিবাহিত সে না হয় আরো ৫০ দিল। বাবা, আর একটু উঠুন। হরেরাম হেসে ফেলে বললেন, তাহলে তুমি তোমার ভীষ্মের প্রতিজ্ঞা ত্যাগ করবে তো? রাতুল হাসল। তাহলে ওটাই আপনার আলটেরিয়র মোটিভ? আমি ভাবছি বৌমাটি বড্ড কষ্ট পাচ্ছেন। অবাক হয়ে রাতুল বলে, কোন বৌমা কষ্ট পেলেন আবার? সমীরণবাবুর স্ত্রী। যখন ওদের মেয়ে জয়িতাকে পড়াতুম তখন উনি প্রায়ই পড়ানোর পর আমার সঙ্গে কিছুক্ষণ সুখ দুঃখের কথা বলতেন। সম্ভবত আমাকে ওর বিশ্বাসযোগ্য মনে হতো, আর আমিও মানুষের সুখ দুঃখের কথা মন দিয়ে শুনি। উনি কি বলতেন বাবা আপনাকে? দুঃখের কথাই বেশি বলতেন। অত টাকা জিনিসপত্র সব নিয়েও কতই দুঃখী। ওকে দুঃখী বলে তো মনে হয় না বাবা। বাইরে থেকে আজকাল আর মানুষকে বোঝা দুষ্কর। যদি দরদি হও, যদি বলাতে পারো, তাহলে দেখবে আপাত সুখী কত মানুষের বুকে কি পরিমাণ চোখের জল জমা আছে। বৌমাটির যে দুঃখ, মেয়েদের তার চেয়ে বেশি দুঃখ আর নেই। আপনি বোধহয় আর খুলে বলবেন না, না? হরেরাম মাথা নাড়লেন। তুমি বুদ্ধিমান, বুঝে নিও। আজও তিনি দুঃখ পাচ্ছেন জেনে খারাপ লাগছে। আপনার সঙ্গে তো ১০ বছর যোগাযোগ নেই, তাহলে কি করে বুঝলেন যে দুঃখ পাচ্ছে? দুঃখের কারণটা যে রয়ে গেছে, তোমার কাছেই সেটা শুনলাম। ধৈর্যহীন মাথা নাড়া দিয়ে রাতুল বলে, কিছুই বুঝতে পারছি না। হরেরাম খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, পিঙ্কি মেয়েটাকে তোমার কেমন লাগে? রাতুল অবাক হয়ে বলে, কিছু খারাপ নয় বাবা, দেখতে ভালো, স্মার্ট, তবে একটু কেমন যেন। বরাবরই তাই ছিল, একটু কেমন যেন। আপনি ওকে অপমান করেছিলেন কেন? বলেছি তো, তারও কারণ ছিল। পিঙ্কি কি খারাপ ধরনের মেয়ে? হরেরাম ভ্রু কুঁচকে বললেন, আমার তা মনে হয় না, তবে একটু ভাবের ঘোরে থাকে। কি যেন বলে ওকে, রোমান্টিক, তাই না? হ্যাঁ, কিন্তু ওর কেসটা কি? কেস? তোমরা আজকাল এইভাবেই কথা বলো নাকি? আসলে কি জানো, পিঙ্কির খুব দোষ নয়। ওর একটা গর্তে পড়ার মতো অবস্থা হয়েছিল। আজও কেউ ওকে ধরে টেনে তোলেনি। দেশের সবল ব্যক্তিত্ববান পুরুষের এতই অভাব।
পুরুষেরা ছোক ছোক করে বেড়ায়, নানা রকম সুযোগ নিতে চায়। নারী চিন্তা করে করে তাদের শির দাঁড়া নষ্ট হয়ে গেছে। ওই মেয়েটাকে কে তুলবে বলো? পিঙ্কি কি সেই দুঃখের কারণ বাবা? হরেরাম হাসলেন, জবাব দিলেন না। রাতুল অঙ্কটা চটপট মিলিয়ে ফেলল, তারপর বলল, বুঝেছি। শুধু বুঝলেই হবে না, যদি তোমার খুব অপছন্দ না হয় তাহলে সবল পুরুষের মতো কাজটাও সেরে ফেলো। হরেরামের এই সংস্কার মুক্ত আধুনিক মনোভাব দেখে বিস্মিত রাতুল নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে খানিকটা সময় নিয়ে ধাতস্থ হয়ে বলল, সেটা সম্ভব নয় বাবা, ও রাজি নয়। মেয়েরা সবাই তরল পদার্থের মতো নয় যে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তবে ব্যতিক্রম তো থাকেই। ওই মেয়েটি সেই ব্যতিক্রম। মেয়েটি জানেই না তার কোনটা ভালো কোনটা মন্দ। ওর দরকার একজন শক্তিশালী মানুষ। ওরকম কাউকে পেলেই ও লতিয়ে উঠে তাকে অবলম্বন করবে। বাবা, আপনি তো দারুণ উপমা দিতে পারেন। নারী চরিত্র এত জানলেন কি করে? নারী চরিত্র জানতে মেয়েদের সঙ্গে মেলামেশার দরকার হয় না, বিচক্ষণতা দিয়েই বোঝা যায়। আবার কবে ওদের সঙ্গে তোমার দেখা হবে? আজই হবে বাবা, আজও ডিনারের নেমন্তন্ন। হরেরাম হাসলেন, প্রশ্রয়ের হাসি। দিদির জন্য বা ও বাড়ির জন্য কিছু কিনতে গেলেই বড্ড ঝামেলায় পড়তে হয় পিঙ্কিকে। ওরা অত বড়লোক, আর পিঙ্কিরা নিতান্তই ছাপোষা। খুব বেশি বরাদ্দ থাকে না বাজেটে। অথচ দেখনসই জিনিস না দিলেও কি চলে? শাড়ি টাড়ি দিতে গেলে কুল পাওয়াই মুশকিল। ভ্যানিটি ব্যাগও তার বাজেটে ভালো জিনিস হবে না। দেশি সেন্ট দিতে পারে, দিদি হয়তো সেটা বাড়ির ঝিকে দিয়ে দেবে। ফুল বা বই দেওয়া যায়। ফুলটা সাজিয়ে রাখবে, বইও যাবে বুককেসে। দিদিদের বইটই পড়ার সময়ই নেই। পিঙ্কি 50টা টাকা ব্যাগে নিয়ে বেরিয়ে গড়িয়াহাট চষে বেড়ালো সারা দুপুর। মনের মতো সস্তায় কিছুই পেল না। 50 টাকায় ক্রয় ক্ষমতাও এত কমে গেছে আজকাল। বহুকাল দিদিকে তাদের বাড়ি থেকে শাড়ি দেওয়া হয় না। বছর 4-5 আগে পুজোয় দেওয়া একটা শাড়ি নিয়ে দিদি একটু নাক সিটকেছিল। সেই অপমানে মা বলল, ওকে আর শাড়িই দেওয়ার দরকার নেই, ওর সহজে গাল উঠবে না, বড়লোকের বউ। একটা শাড়ি দেওয়ারই ইচ্ছে হচ্ছে আজ, কিন্তু অসহায় পিঙ্কি কিছুতেই কোনো ভদ্রস্থ শাড়ি খুঁজে পেল না যা 50 টাকায় কেনা যায়। পিঙ্কিরা একসময় মধ্যবিত্ত ছিল, যতদিন বাবা রাইটার্সের চাকরিটা করত। বছর 3 আগে বাবা রিটায়ার করার পর তারা এক ধাপ নেমে গেল। পিঙ্কির একটা ছোট ভাই আছে। সে এতই ছোট যে তাকে নিয়ে কল্পনা করার সময় হয়নি। দিদির মেয়ে ধিঙ্গির চেয়েও 4 মাসের ছোট। পিঙ্কির একজন দাদাও আছে, না থাকারই মতো। পাড়ার একটি দুধে মেয়েকে বিয়ে করেছিল, বউ নিয়ে কেটে পড়েছে মধ্যম গ্রামে। তারও কিছু ভালো অবস্থা নয়, টেলিফোন এক্সচেঞ্জে চাকরি। ধারে কর্জে তল হয়ে একখানা একতলা বাড়ি বানিয়েছে। তাকে আজকাল ভাইফোঁটায় ডাকলেও আসে না, শ্বশুর বাড়ি এলেও মা বাবার সঙ্গে দেখা করে যায় না। পিঙ্কি তার গোটা পরিবারের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে খাড়া রোদের দুপুরে গড়িয়াহাটে ব্যাগে 50টা টাকা নিয়ে দাঁড়িয়ে। সে ভাবছে দিদিকে তার এমন একটা কিছু দিতে ইচ্ছে করে যাতে দিদি চমকে যায়, অবাক হয়, বিস্ফোরিত চোখে চেয়ে থাকে। হায়, 50 টাকা দিয়ে কি বিস্ময় কিনবে পিঙ্কি? দিদি দিদি তার কেড়ে নিয়েছে অনেক, আবার দিয়েছেও অঢেল। ছেলেবেলায় তার যত দামি আর ফ্যাশনের পোশাক ছিল সব দিদির দেওয়া। দিদিই জোগাতো তার ইংলিশ মিডিয়াম স্কুলের মোটা টাকা। তাদের মধ্যবিত্ত বাড়িতে দিদিই বসিয়েছিল টেলিফোন, যাতে যখন তখন ডাকা যায় পিঙ্কিকে। দিদি তার বিয়ের জন্য চেষ্টা করে। যদি বিয়ে হতো তাহলে দিদিই আড়াল থেকে খরচ জোগাতো। দিদি তার কাছে ঈশ্বরীর মতো, আবার এক এক সময়ে দিদিই রাক্ষসী। তার বুকে যে স্থায়ী একটা শূন্যতা তার দিদি কোনো দিনই পূরণ করতে পারবে না। দিদির সব ভালো, তবু সেই কিশোরী বয়স থেকেই দিদি তাকে সমীরনের সামনে থেকে সব সময় সরিয়ে দেয়। কবে টের পেল কে জানে। দিদির বিয়ের সময় সে নিতান্ত বাচ্চা মেয়ে, কয়েক বছর পর ডাগর।
সমীরণ একদিন তাকে আড়ালে বলেছিল, কেন যে আর কয়েক বছর আগে এমনটি হলে না? এখন কেমন? তুলনাই নেই। তাহলে বাধা কি? ওই একবারই খোলামেলা কথা হয়েছিল, আর একবার লঘু একটু আদর। দিদি কি করে টের পেল কে জানে। শুরু হলো দারোগাগিরি। দিদিকে চটাতে চায়নি পিঙ্কি, সেই বুদ্ধি তার আছে, কিন্তু দূরেও খুব সরে আসতে পারেনি কখনো। একটা লাভ হেট রিলেশন দিদির সঙ্গে তার স্থায়ী হয়ে গেল। তাকে এড়াতেই দিদি আমেরিকায় থেকে যেতে চেয়েছিল, আবার তাকে ছাড়া দিদির 3 দিনও কাটতে চায় না। সমীরণ তাকে মাঝে মাঝে বলেছে, তোমার উপর জেলাসিতে ও জ্বলে পুড়ে যাচ্ছে পিঙ্কি, কি করি বলো তো? 17 বছরের পিঙ্কি অনায়াসে বলেছিল, ওকে ডিভোর্স করুন, তারপর তারপর আমাকে বিয়ে করুন। কথাটার হাস্যকর দিকটা উপেক্ষা করে সমীরণ গম্ভীর মুখে বলেছিল, তাহলে ও আমাদের কাউকেই আস্ত রাখবে না। পিঙ্কি সেটা জানে। দিদি সেই কবে থেকে হন্যে হয়ে তার জন্য পাত্র খুঁজছে। বার তিনেক হয় হয়েছিল। পিঙ্কি শরণ নিয়েছিল সমীরণের, বিয়ে ভেঙে দিন, আমি পারবো না, কিছুতেই পারবো না। সমীরণ ভেঙে দিত। এদেশে মেয়েদের বিয়েতে বাধা দেওয়া খুব সোজা। পুরো চিঠি, টেলিফোন কল বা দাবি দেওয়ার ছাটকাট একটা কিছু হলেই হলো, বিয়ে বাতিল হয়ে যায়। কিন্তু ইদানিং জ্বালিয়ে মারছে দিদি, জ্বালিয়ে মারছে মা বাবা। সে একদিন সমীরণকে বলেছিল, আপনি কি চান আমি গলায় দড়ি দেই? সমীরণ আজকাল বিপন্ন বোধ করে তাকে নিয়ে। ধিঙ্গি বড় হওয়ায় তার স্নেহের কেন্দ্রবিন্দু সামান্য সরে গেছে হয়তো পিঙ্কির ওপর থেকে। আর বয়সও হয়তো কথা বলে। আর দুর্গের মতো বাঁধা জীবনের সাজানো ঘুঁটিকে নতুন করে ওলটপালট করতে কে চায় দামাল দুঃসাহসী ছাড়া? পিঙ্কি, একটা ডিসিশন নাও, বিয়ে করো। আপনার মুখে এই কথা? শোনো, ভো-ডিম কাকে বলে জানো? না, মুরগিরা একরকম ডিম পাড়ে, তা থেকে বাচ্চা হয় না, তাকে বলে ভো-ডিম। আমাদের ভালোবাসাও কি তাই? তা নয়, তবে আমার মনে হয় তোমার জীবনটা মাটি হচ্ছে। আমি তো তরে গেছি, সংসার করছি, চাকরি করছি, মেয়ের বাবা। তোমার কি আছে বলো? কি নিয়ে থাকবে তুমি? ওই অভাবী সংসারের ভার টানতে টানতে সব রূপ যৌবন ঝরে যাবে। কেন এতটা ত্যাগ স্বীকার করবে আমার মতো একজন স্বার্থপর পুরুষের জন্য? করব, সেটাতেই আমার আনন্দ। আনন্দ নয় পিঙ্কি, একদিন টের পাবে ঠকে গেছ। ঠকার ধারণা সকলের এক নয়, নিজের কাছে আমি নিজে ঠকছি না। আর আমার অপরাধবোধ? আপনাকে আমি কখনো জায়গা থেকে সরাতে চেষ্টা করিনি, কেন ভাবছেন? মনে প্রাণে আমি সরতে চাই পিঙ্কি। আমি এই সংসার থেকে পালাতে চাই, কিন্তু তাতে সব যাবে। আমি, তুমি, টিঙ্কু, ধিঙ্গি, তোমার মা বাবা, আমার ফ্যামিলি সব অ্যাফেক্টেড হবে। আর সেই প্রতিক্রিয়া আমরা সহ্য করতে পারবো না, অন্তত এই বয়সে আর নয়। বয়সটা আরো 10-20 বছর কম হলে হয়তো পারা যেত। তুমি বিয়ে করো পিঙ্কি, আমার এক কলিগ আছে, রাতুল। সমীরণ জানে না প্রথম দিনই কেমন কেঁপে গিয়েছিল পিঙ্কি। লম্বা প্রাণবান এক পুরুষ যেন ধক ধক করে উঠল চোখের সামনে, যেন আগুন থেকে বেরিয়ে এলো, অথচ শান্ত, মিতবাক, চুপচাপ, বিনয়ী। লড়াইটা একটু ঘুরে গেছে পিঙ্কির, যেন এক নৌকো থেকে তাকে হরণ করে নিচ্ছে আরেক নৌকোর ডাকাত। সে প্রাণে পণে পুরনো নৌকোর জন্য কানা আঁকড়ে আছে। এমন অবিমিশ্র উদাস লোক আর দেখেনি পিঙ্কি। সে প্রথম যেমন, এখনো তেমনই। পিঙ্কির সৌন্দর্য, পিঙ্কির আকর্ষণ ইত্যাদিকে যেন তেমন আমল দেয় না। যেন বসের হুকুমে তার শালের সঙ্গে মিশতে হচ্ছে বলে মেশা, যেন অফিসেরই কাজ, তার বেশি কিছু নয়। পিঙ্কি বলেই দিয়েছিল সম্ভব নয়। রাতও বিনা প্রশ্নে মেনে নিয়েছিল। পিঙ্কি এই ঔদাসীন্য ক্ষমা করতে পারে না, তার অপমান লাগে। তবু মন্দের ভালো, রাতুল তার দিকে ঝুঁকে পড়েনি। ঝুঁকলে কি হতো বলা কঠিন। পিঙ্কি হাঁটছে আর ভাবছে। দুপুরের খাড়া রোদে আর ভ্যাপসা গরমে কখন ধুয়ে গেছে তার মুখের মেকআপ।
ঘামে জবজবে হয়ে গেল ব্লাউজ সায়া। মাথার মধ্যে কেবল ৫০টা টাকার ক্রয় ক্ষমতার চিন্তা। দিদির কি নেই? কি পেলে দিদি খুশি হবে? অন্তত ফেলে দেবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। অ্যাশ ব্লু সিল্কের জমির ওপর রেশমি বুটির কাজ করা একখানা শাড়ি মস্ত দোকানের শোকেসে ডিসপ্লে করা। শাড়িটা আজ ঘুরে ঘুরে অন্তত ১০ বার দেখেছে পিঙ্কি। ভয়ে ভয়ে দোকানে ঢুকে দামও জিজ্ঞেস করেছে। ৮৫০ টাকা। তাও সেল দিচ্ছে বলে, নইলে ১০০০ টাকার উপর দাম। একটা শুকনো ঢোক গিলে বেরিয়ে এসেছে পিঙ্কি। চাঁদে হাত বাড়ানোর কোনো মানে নেই। তবে এটা ঠিক, এরকম জমাটি একখানা শাড়ি যদি দিদিকে দেওয়া যেত, তাহলে অন্তত নাক সিটকোতে পারত না। টিঙ্কু যখন তখন তাকে শাড়ি দেয়, গয়না দেয়, সেন্ট দেয়, কসমেটিক্স দেয়, সবই দামি। আর দেয় কত অবহেলায়, কত অনায়াসেই। শুধু নেওয়া ছাড়া পিঙ্কির আর কিছু করার নেই। অন্তত একবার দিদিকে যদি একটু ভালো কিছু দেওয়া যেত, তাহলে পিঙ্কির একটু শান্তি হতো। হতাশার ব্যর্থতায় পিঙ্কির ভেতরটা তেতো হয়ে যাচ্ছিল। ঘুরে ফিরে সে আবার শোকেসটার সামনে এসে দাঁড়ালো। ছাই আর নীল মেশানো কি অদ্ভুত রং শাড়িটার। চোখ জুড়িয়ে যায়। আর তেমনি দারুণ নকশা। ৮৫০। ৫০ আর ৮৫০-র এত তফাৎ যে ভাবতে এত দুঃখেও হাসি পায়। শাড়িটা যদি কিনতে পারত পিঙ্কি, যদি এই জন্মদিনে উপহার দিত, তাহলে টিঙ্কু হয়তো রাগ করত। এত দামি শাড়ি কেনার টাকা কোথায় পেলি? কেন এত দামি জিনিস দিতে গেলি? জবাবে পিঙ্কি বলতো, তুই কত দিস আমাকে বলতো? ২ হাতে দিচ্ছিস। তোকে আমরা কি দিই? রাগ করতো বটে, তবে এই শাড়িটা পেয়ে ও খুশিও হতো। দিদির মুখে হাসি ফোটানো শক্ত, পিঙ্কি জানে। শুধু একবার যদি হাসিটা ফোটাতে পারতো একটা উপহার দিয়ে। ফুটপাতে দাঁড়িয়ে একটু ভাবল পিঙ্কি। কেউ ধার দেয় না? কার কাছে গেলে অনায়াসে টাকাটা পাওয়া যাবে? কারো কথাই মনে পড়ল না। ৮৫০ টাকা অনেকের কাছে কিছুই নয়, কিন্তু তার কাছে অনেক টাকা। প্রতিটি মাস তারা সংসার চালায় কত আঁটঘাট বেঁধে, কত পাই পয়সার হিসেব কষে। ঘেমে জল হয়ে হতাশার অন্ধকার মাথায় নিয়ে বাড়ি ফিরে এলো পিঙ্কি। অন্ধকারময় দুখানা ভাড়াটে একতলার ঘর, আষ্টে ভ্যাপসা গন্ধে ভরা। আনন্দহীন এক পরিবেশ। হাস্যপরিহাসহীন অভাবগ্রস্ত ২ বুড়ো বুড়ি সারাদিন পরস্পরের সঙ্গেও বাক্য বিনিময় করে না। এ বাড়িতে কোনো অভ্যাগতকে কখনো ডেকে আনে না পিঙ্কি। তার লজ্জা করে। একদিন রাতুল ইচ্ছে প্রকাশ করেছিল, চলুন আপনার বাড়ির লোকের সঙ্গে আলাপ করে আসি। পিঙ্কি বেশ কঠিন স্বরে বলেছিল, না, তার দরকার নেই। স্পষ্টতই অপমান। তবে এছাড়া উপায়ও তো ছিল না। রাতুল অবশ্য গায়েই মাখল না অপমান। গোলের মুখে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। কি করবে পিঙ্কি? এই দারিদ্র সে নিজেই সহ্য করতে পারে না। কি করে অন্যের কাছে উন্মোচন করবে নিজেদের? নিজের বিছানায় উপর হয়ে অনেকক্ষণ পড়ে রইল পিঙ্কি। আজ বড্ড হতাশ লাগছে তার। বিকেলের দিকে উঠে সাজগোজ করছিল পিঙ্কি। মা এসে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? মায়ের গলাটা আজকাল পুরুষ মানুষের মতো হয়ে গেছে, আজ লক্ষ্য করে পিঙ্কি। সে একটু ঝাঁঝের গলায় বলে, আজ দিদির জন্মদিন মা, তোমার মনে নেই? টিঙ্কুর জন্মদিন? কতই আষাঢ় বলতো আজ? ক্যালেন্ডার দেখে নাও। কেমন মা তুমি যে মেয়ের জন্মদিন মনে রাখো না? মা সামান্য চুপ করে থেকে পুরুষ কর্কশ গলায় বলে, মনে রেখেই বা কি করব? ডেকে এনে দুটো ভাতও তো খাওয়ানো যাবে না। সেটা জানে পিঙ্কি, চুপ করে থাকে। মা একটুক্ষণ ইতস্তত করে বলে, 4টে ছেলে মেয়ে, কারোর জন্মদিনই তো করা হয় না। হঠাৎ টিঙ্কুরটাই বা করতে যাব কেন? আমাদের তো ডাকেও না, খোঁজেও না। তোর সঙ্গেই যা একটু সম্পর্ক। পিঙ্কির বুকে অনেক অভিমান নিজেদের দারিদ্র্য নিয়ে। অহরহ দিদির ঐশ্বর্য আর স্ট্যাটাসের সঙ্গে তফাৎ তার অভ্যন্তরকে তছনছ করে দেয়। মা মিথ্যে বলছে না। দিদির কাছে বাপের বাড়ি এক বন্ধ দরজা। বিজয়া বা নববর্ষের পর এসে কখনো কখনো প্রণাম করে যায়।
বাইরে গাড়ি দাঁড় করানো থাকে। আধ ঘন্টার চেয়ে বেশি সময় নষ্ট করে না কখনো। মা 10 টাকার একটা ন্যাতানো নোট নিয়ে এলো। এটা ওকে দিস। পিঙ্কি বিস্মিত হয়ে বলে, এটা কিসের টাকা? ওর হাতে দিয়ে বলিস মা দিয়েছে। জন্মদিনের জন্য? হ্যাঁ। পিঙ্কি একটু ভেবে টাকাটা নেয়। কিছু বলতে হবে? কি আর বলবার আছে, বলিস যেন মিষ্টি খায়। পিঙ্কি কোমল গলায় বলে, বলবো মা। বেরোবার মুখে ভর সন্ধেবেলায় ফের বৃষ্টি নামলো। ঘন ঘন বাজ পড়ছে। ছোট ভাই শুভ এসে বলে, কোথা যাচ্ছিস চর্দি? প্রথমে গড়িয়াহাটা, তারপর দিদির বাড়িতে। ও। শুভ তার বড়দিকে ভালো করে চেনেই না। তার জন্মের আগে বড়দির বিয়ে হয়ে যায়। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় বটে, কিন্তু সে বড় দূরে থেকে দেখা। মাত্র 3-4 বার সে ও বাড়িতে গিয়েছে। কি প্রকাণ্ড বাড়ি! আর ওদের কত জিনিস, কত টাকা! শুভর ভয় ভয় করে, অস্বস্তি বোধ হয়। দরজার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে পিঙ্কি আর শুভ। ঘন ঘোর মেঘ। কতক্ষণে থামবে কে জানে। উপহারটাও কেনা হয়নি। কিছু একটা কিনে নিতেই হবে। শুভ হঠাৎ মুখ তুলে বলে, আজও কি ডিনার আছে? পিঙ্কি ভাইয়ের দিকে তাকায়। তার বুকের মধ্যে একটা যন্ত্রণা কুড়কুড় করে ওঠে। এই উঠতি বয়সে শুভর কত খিদে, কত অজানা খাবারের প্রতি লোভ। সে ভাইয়ের মাথায় হাত রেখে বলে, আছে, আমি খাবো না। কেন? এমনি, আমার ওসব ভালো লাগে না। শুভ আর কিছু বলল না। বৃষ্টি যেমন আচমকা এসেছিল তেমনি আচমকা থামল। ততক্ষণে রাস্তাঘাটে থিক থিক করছে জল কাদা। পিঙ্কি নাক কুঁচকে সাবধানে পথে নামল। গড়িয়াহাটে যখন পৌঁছল তখন সন্ধ্যের পর ভিড়ে ভিড়াক্কার হয়ে গেছে চারধার। পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। এ সময়টা পাগলের মতো ভিড় হয়। ঠেলা গুঁতো ধাক্কাধাক্কি আর চেঁচামেচিতে মাথা ধরে যায়। পিঙ্কি শেষবারের মতো দোকানটার সামনে এসে দাঁড়ায়। শাড়িটা দেখে। এত সুন্দর শাড়ি বেশি দিন থাকবে না, কেউ নিয়ে নেবে। নিক। পিঙ্কি বিরস মুখে একটা দোকানে ঢুকে এক সেট ভালো রুমাল কিনল। রুমাল নাকি কাউকে দিতে নেই, ঝগড়া হয়। হোক। পিঙ্কি আর ভাবতে পারছে না। ঝগড়াই হোক, সেই ভালো। সে আর ও বাড়িতে যেতে চায় না। তার আজকাল ক্লান্তি লাগে। ভিড়ের মধ্যে ফুটপাতে হাঁটছিল পিঙ্কি। শেষবার শাড়িটা দেখে নেবে। শাড়িটার দিকে চেয়ে বলবে, দিদি, তোকে দিলুম। ভিড় আর ভিড়। এত ভিড়ে কোথাও দুদণ্ড দাঁড়ানোর উপায় নেই। একটা স্রোতে ভেসে যাচ্ছিল প্রায় পিঙ্কি। ম্যাডাম, আপনি? রাতুল একটু লাজুক হেসে বলে, কেনাকাটা একদম করতে পারি না। আর কি সাংঘাতিক জনস্রোত দেখছেন? দোকানদাররা কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে। কি কিনবেন? সেটাও এখনো ঠিক করিনি। শাড়িটারি যা হোক। কার জন্য? রাতুল একটু অপ্রতিভ হাসি হেসে বলে, আপনি তো বললেন আজ টিঙ্কু বৌদির জন্মদিন। ভাবলাম আজ শুধু হাতে যাওয়াটা অন্যায় হবে। একটা সারপ্রাইজ দেওয়া যাক। আপনাকে পেয়ে ভালোই হলো। চলুন তো, কিছু একটা পছন্দ করে দেবেন। পিঙ্কির বুকের ভেতরে কেন যে একটা যন্ত্রণা হচ্ছিল কে জানে। একটি স্থায়ী ক্ষতস্থানের মুখ দিয়ে অবিরল ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে যেন। আর একটা উথাল পাথাল, সামান্য একটু শ্বাসকষ্ট। মাথা নত করে মৃদু হাসে পিঙ্কি। আমার কাছ থেকে না শুনলে তো আপনি জানতেও পারতেন না। আমার ভারী লজ্জা করছে। জানবার উপায় তো ছিল না ম্যাডাম, তবে যখন জানতে পেরেছি তখন আমাদের সেলিব্রেট করা উচিত। পিঙ্কি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিকই তো। বলতেই তার চোখ ভরে জল এলো। বুকের আবেগটা কিছুতেই যেন বাগ মানতে চাইছে না। কোনো উপলক্ষে সেটা কুল ভাসিয়ে বেরিয়ে আসবে। খুব চাপা ধরা গলায় সে বলল, শুনুন, আপনি আমার দিদিকে উপহার দেবেন, সেটা আমার বেছে দেওয়া উচিত নয়, ভালো দেখায় না। রাতুল অবাক হয়ে বলে, কেন? তাতে কি আছে? আমি এসব কেনাকাটার ব্যাপারে ভীষণ অনভিজ্ঞ।
আপনি আমাকে জাস্ট একটু সাহায্য করবেন মাত্র। এই তো সামনে দিব্যি একটা শাড়ির দোকান, চলুন ঢুকে পড়ি। পিঙ্কি মাথা নেড়ে চাপা গলায় বলে, না, আপনি একা যান। বলতে বলতে পিঙ্কি আর সামলাতে পারে না। ফোঁপানিটা গলায় ছিল বটে, কিন্তু দুটো চোখ ছাপিয়ে জল এলো, টপ টপ করে ঝরে পড়তে লাগলো। দৃশ্যটা শান্তভাবে দেখলো রাতুল, ব্যস্ত হলো না, দরদ দেখালো না, অপেক্ষা করলো। তারপর পিঙ্কি চোখ মুছে ফেলল। চারপাশে উত্তাল ভিড় তাদের গা ঘেঁষে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে দুজনেই। শোকেসটার সঙ্গে প্রায় সেঁটে দুজন দাঁড়িয়ে, তীব্র আলোয় দুজনেই দুজনের কাছে স্পষ্ট। একটু তাকাবেন আমার দিকে, অনেকক্ষণ অপেক্ষা করছি। কেন করছেন? আপনার কি হয়েছে একটু বলবেন? পিঙ্কি মাথা নেড়ে বলল, না। কেন নয়? পিঙ্কি খানিকক্ষণ চুপ করে নতমুখে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মুখ তুলে রাতুলের দিকে চেয়ে বলল, আজ সারা দিন দিদির জন্য ভালো একটা কিছু কিনবো বলে কত ঘুরে বেরিয়েছি, পারিনি। আমার টাকা ছিল না। আপনি জানেন না তো আমরা কত গরিব। পিঙ্কি বোধহয় ঠোঁটের কাঁপন আর চোখের জল সামলানোর জন্য আরেক দফা নতমুখী হলো। তারপর ধীরে ধীরে দৃঢ়তর মুখ তুলে বলল, দিদি যত বড়লোক, আমরা ঠিক ততটাই গরিব। 50টা টাকায় কি হয়? কিন্তু এই দেখুন, এক সেট রুমাল কিনেছি। অথচ রাতুল অপেক্ষা করল। ওই শাড়িটা দেখুন, কি সুন্দর, 850 টাকা দাম। দিদি আমাকে কত দেয়, আমি কিছুই কখনো দিতে পারি না তেমন। যা দিতে পারি তার দিকে দিদি ফিরেও চায় না, ঝিটিকে দিয়ে দেয়। আপনার কি ওই শাড়িটা টিঙ্কু বৌদিকে দেওয়ার ইচ্ছা? বললুম তো, ওর চেয়েও দামি শাড়ি দিদির অনেক আছে। দিদির পক্ষে ওটাও হয়তো কিছুই নয়, তবু আমার খুব ইচ্ছে ছিল, পারিনি। শাড়িটা আমি কিনে নিচ্ছি, আসুন। না। না কেন? ওটা আমার দেওয়ার কথা, আপনি কেন দেবেন? যদি একসঙ্গে দেই? একসঙ্গে? তাই হয় নাকি? একটু ভেবে দেখলে হয়, কিন্তু আপনাকে ভাববার সময় দিলেই বিপদ। আসুন, শাড়িটা তাড়াতাড়ি কিনে নেওয়া দরকার। ইটস রিয়েলি বিউটিফুল। এ বাজারে টক করে বিক্রি হয়ে যেতে পারে। লোকের পকেটে এখন বোনাসের টাকার বান ডেকেছে। আসুন আসুন। পিঙ্কি এই দুর্দম পুরুষকে ঠেকাবে কি করে, বিশেষ করে যখন হাত ধরে টেনে নিচ্ছে। দোকানের ভিতর থিক থিক করছে ভিড়, সেলসম্যানদের হিমশিম অবস্থা। কাউন্টারে শাড়ির পাহাড় জমেছে। কাউন্টারের সামনে থেকে দুজনকে স্রেফ কনুয়ের ধাক্কায় সরিয়ে দিয়ে রাতুল একজন সেলসম্যানের মুখোমুখি হলো। শুনুন, শাড়ি দেখাতে হবে না, শোকেসে একটা অ্যাশ ব্লু পিওর সিল্ক ডিসপ্লে করা আছে, প্যাক করে দিয়ে দিন। সেলসম্যানটি আরেকজন খদ্দেরকে প্রশ্রয় দিচ্ছে দেখে রাতুল তার চওড়া হাতের চেটো সজোরে কাউন্টারে চাপড়ে বলল, শুনছেন? কাজ হলো। থতমত সেলসম্যান মনোযোগ দিল। রাতুলের মারমুখী চেহারাটা তার সুবিধের ঠেকল না। শাড়িটা হাতে এলো 15 মিনিট বাদে। ততক্ষণ দোকানের কুম্ভিপাকের গরমে ঘেমে নিয়ে দুজনে অস্থির। হাতটা এখনো ছাড়েননি কিন্তু। আমার লাগছে। লাগুক, আপনি এই ভিড়ে হারিয়ে যেতে পারেন। হারাবো? হারাবো কেন? পালাতে পারেন। যাহ, কি হচ্ছে? রাতুল হাতটা ছেড়ে দিল। শাড়ির প্যাকেট বগলে করে বেরিয়ে এসে রুমালে ঘাম মুছতে মুছতে বলল, সিম্পল ব্যাপারগুলোকে কমপ্লেক্স করে তোলাটাই কি আপনার স্বভাব? ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত পিঙ্কি বলে, আপনার আজ কি হয়েছে বলুন তো? আপনারও আজ কি হয়েছে বলুন তো? পিঙ্কি অবাক হয়ে নিজের মাথায় হাত দিয়ে কিছু আলগা চুল পাট করতে করতে চেয়েছিল রাতুলের দিকে। লোকটাকে তার আজ কেমন লাগছে? রোজকার সে শান্ত সংযত ভদ্র মানুষটি নয় তো, বেশ অ্যাগ্রেসিভ, কেমন যেন উগ্র, কেমন যেন। আসুন, আমার গাড়িটা ওদিকে গলির মধ্যে পার্ক করা আছে। পিঙ্কি নত মুখে অনুসরণ করলো, শুধু কিচ্ছু বলল না। গাড়িতে উঠবার পর রাতুল বলল, ডিনারের এখনো দেরি আছে, কোথাও যাবেন? নতমুখী পিঙ্কি মাথা নেড়ে বলল, ডিনারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
কেন নেই? পিঙ্কি একটু চুপ করে থেকে বলে, আমার ভালো লাগে না। উপলক্ষ কিন্তু আপনিই। পিঙ্কি জবাব দিল না। গাড়ির অন্ধকারে ঠিক বোঝা গেল না পিঙ্কি কাঁদছে কিনা। তবে রাতুল আর সেদিকে ভ্রুক্ষেপ না করে গাড়ি ছেড়ে দিল। এইখানে এক বনভূমি। আকাশের মেঘ সরে গেল, প্রকটিত হলো জ্যোৎস্না। ঘুমন্ত পাখিরা ডেকে উঠল পরস্পরকে। মথিত লেবু পাতার গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। একটি সাপ ফনা তুলে তাকে দেখল। তারপর আভূমি নত হয়ে ছেড়ে দিল পথ। তিনি বনভূমি অতিক্রম করতে লাগলেন। সেই রাতে জ্যোৎস্নায় অপরূপ সব আলো ছায়ার আলপনা আঁকা হয়েছে তার গমন পথে। চঞ্চল হয়েছে তৃণ বনস্পতি। তিনি টের পাচ্ছেন। তিনি মহাপ্লাবনের জলকল্লোল শুনতে পান। তার কানে আসে বেথেলহেমে এক শিশুর কান্না। তিনি শোনেন বোমারু বিমানের আওয়াজ। বিপুল বিস্ময়ে বিস্ফোরিত এক নক্ষত্রের তরঙ্গ এসে তাকে বার্তা জানিয়ে যায়। তার পায়ে পায়ে সময় বয়ে চলে, অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ। তিনি দেখতে পান সমস্ত মানুষের সৃষ্টি ও বিনষ্টি, সমস্ত জীব জগতের বিকাশ ও অবলুপ্তি। তিনি দেখতে পান এই মহা জগতের উদয় ও অস্তকাল। অবিনাশী শুধু তিনি, একা তিনি। অন্ধকার এক কুটির থেকে কে যেন বলে ওঠে, কে তুমি? কে তুমি বাবা? তিনি জবাব দেন না, কিন্তু প্রশ্নকারী মুখ হয়ে যায়। ধিঙ্গির ঘর আবার গুছিয়ে রেখে টিঙ্কু এলো সমীরনের কাছে। সমীরন ফ্রিজের হিমশীতল জলের বোতলটি নিয়ে বসে আছে শোয়ার ঘরে, তার বিছানায়। কেমন ক্যাবলার মতো তার মুখশ্রী, চোখের দৃষ্টি শূন্যতায় ভরা। টিঙ্কু বলে, ভয় নেই, ও টের পাবে না। সমীরন মাথা নাড়ল, ঠিক আছে। কিন্তু এই যে প্রশ্রয় দিলে, ভয় পেলে, জানো কতদূর গড়াতে পারে এর পরিণতি? সমীরন হাত তুলে বলে, প্লিজ, একদিনের মতো যথেষ্ট হয়েছে, আজ থাক। আমার মাথা আর নিতে পারছে না টিঙ্কু। শোনো, তোমার তো ভয় ধিঙ্গিকে। তোমারও ভয়? মানছি, আমরা দুজনেই ওই একরত্তি বিচ্ছু মেয়েকে ভয় পাই, কিন্তু কারো তো ওকে কিছু বলা দরকার। কে বলবে? আমি জানি না। টিঙ্কুর মুখখানায় অনেক কান্নার চিহ্ন প্রকট হয়ে আছে, চুল বিশৃঙ্খল, পোশাক পরিপাট্যহীন। সে সমীরনের পাশে এসে বসল। তারপর সন্তর্পণে সমীরনের একখানা হাত টেনে নিল নিজের হাতের ভিতরে। আঙুলে আঙুল জড়িয়ে রইল দুজনের, নির্বাক দুঃখী দুটি মানুষ। ধিঙ্গি ফিরল, তার পায়ের শব্দ চেনে দুজন। ধিঙ্গি নিজের ঘরে চলে গেল, দরজা বন্ধ করল। সমীরন আর টিঙ্কুর পরস্পরবদ্ধ হাত দুটি যেন ভয়ে আরো ঘনিষ্ঠ হয়ে চেপে ধরল এ ওর আঙুল। তারপর স্বাভাবিকও হয়ে গেল এক সময়। ওকে ক্ষমা করে দাও টিঙ্কু, এবারের মতো, কিচ্ছু বলো না। টিঙ্কু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ক্ষমা করা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই সমীরন। বন্ধ ঘরে কতক্ষণ তারা বসে রইল তার হিসেব কেউ করল না, চুপচাপ, তদ্গত। অনেকক্ষণ বাদে দরজায় সাবধানে একটা টোকা পড়ল। টিঙ্কু শিহরিত হয়ে উঠে দাঁড়ালো। কে? কি ব্যাপার রে দিদি, কারো কোনো সাড়া শব্দ নেই? দরজা খুলে বিস্ময়ে হাঁ করে রইল টিঙ্কু। চোখের ভুল নয় তো? সুখী এক দম্পতির মতো ঝলমলে দুটি নরনারী, রাতুল আর পিঙ্কি। দুজনের মুখেই এক লাজুক হাসি এবং কিছু রক্তাভা। টিঙ্কু একটা গভীর শ্বাস ছাড়ল, যে শ্বাস সে 10 বছর বিষাক্ত সাপের মতো লুকিয়ে রেখেছিল বুকের মধ্যে। তার গলায় যেন এক মুক্তির আনন্দ বলে উঠল, আয় আয়, তোরা ভেতরে আয়। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস গতি এর শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।